প্রিয় দর্শক, স্বাগত ইউসিবি টু দ্য পয়েন্টে। সাথে আছি আমি সানজিদা তন্নি। ইসরায়েল বোমা বোঝে, মানুষ বোঝে না। গাজায় যে নৃশংস মানবিক কর্মকাণ্ড চলছে তাই নিয়ে আজ আমাদের আলোচনার বিষয়বস্তু মার্চ ফর গাজা। আলোচনার জন্য স্টুডিওতে আছেন সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজর। আপনাকে শুভেচ্ছা এবং স্বাগত। আপনি সেক্রেটারি, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান, বাংলাদেশ বার কাউন্সিল। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। জি, আমাদের সঙ্গে অতিথি আজ আছেন মুফতি রেজাউল হক মোহাম্মদ আবদুল্লাহ, প্রিন্সিপাল ও শায়খ হাদিসি, জিয়াউল উলুম মাদ্রাসা, ধামরাই, ঢাকা। আপনি ইসলামিক চিন্তাবিদ। শুভেচ্ছা এবং স্বাগত আপনাকে। আলহামদুলিল্লাহ, আপনাকেও শুভেচ্ছা স্বাগত। জি, আজকে আমরা দেখলাম ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনী যে বর্বর হত্যাকাণ্ড চালাচ্ছে, এর প্রতিবাদে আপনারা মার্চ ফর গাজা আমাদের সারা বাংলাদেশের মানুষই পালন করলো। এই বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব, আপনার কাছে ফিরবো। তার আগে স্যার, আপনার কাছে আমি জানতে চাই যে এই যে মানবতা বিরোধী অপরাধ চলছে গাজায় এবং সারা বিশ্ব এ ব্যাপারে, বিশেষ করে মুসলিম বিশ্ব যতটা সোচ্চার হওয়া দরকার, আমরা তাদেরকে ততটা সোচ্চার দেখছি না। আন্তর্জাতিক আইন এই বিষয় কি বলে? কোনো আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া রয়েছে কিনা বিষয়? দেখুন, আসলে সবচেয়ে বড় কথা, ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠাটাই হচ্ছে একটা অন্যতম বিতর্কের বিষয়। এবং এই বিতর্কে যদি না যাই তাহলে আমি সর্বশেষ যে কথাটি বলতে চাই যে দেখেন, আপনার 2023 সালের 7ই অক্টোবর তারা যে অপারেশন আল আকসা ফ্লাড নামে যে অপারেশন শুরু করলো, সেই অপারেশনের পর থেকে ইসরায়েল এই পর্যন্ত গাজাতে 51,290 জন ব্যক্তিকে হত্যা করেছে। প্রকৃতপক্ষে এই সংখ্যা 62,000-এরও বেশি, কারণ এখনো পর্যন্ত ধ্বংসস্তূপের নিচে বহু প্রাণ আছে যেগুলো এখনো পর্যন্ত কাউন্ট হয়নি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব আমি যেটা বললাম, এর বাইরে আপনার 202 জন মানবিক কর্মী যারা আপনার রেড ক্রস রেস্কিউশনের সঙ্গে আছে, তারা মৃত্যুবরণ করেছে। টোটাল নিহত ব্যক্তিদের মধ্যে 166 জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সুতরাং প্রকৃতপক্ষে গাজাতে ইসরায়েল যেটা পরিচালনা করছে সেটাকে এক কথাই বলা হয় গণহত্যা। এবং আপনি জানেন যে আন্তর্জাতিক আইনে গণহত্যা সনদ, জেনোসাইড কনভেনশন একটা আছে, এবং এই জেনোসাইড কনভেনশনের কারণে কোনো রাষ্ট্র যদি কোনো জাতিগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার জন্য, ধ্বংস করার জন্য যদি কোনো ব্যবস্থা গ্রহণ করে, তাহলে এই জেনোসাইড কনভেনশনের অধীনে কিন্তু সেই রাষ্ট্র এবং সেই গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায়। বর্তমানে আপনার নিশ্চয়ই মনে আছে 2024 সালে অর্থাৎ 2023 সালের অক্টোবরে এই গাজায় ইসরায়েলের এই আগ্রাসনের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা কিন্তু আন্তর্জাতিক আদালতে একটি মামলা করে, আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, যেটা হচ্ছে জাতিসংঘের সুপ্রিম কোর্ট বললে বোঝাতে হবে। বাংলাদেশের সুপ্রিম কোর্ট জাতিসংঘের মূল আদালতটি হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। সেখানে কিন্তু দক্ষিণ আফ্রিকার এই মামলাটির পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক আদালত কিন্তু বেশ কয়েকটি অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছে। তার মধ্যে প্রথমটি দিয়েছে যে মূলত তারা বলেছে যে গাজায় ইসরায়েল যা পরিচালনা করছে সেটা সম্পূর্ণ গণহত্যা, সেটা সম্পূর্ণ অবৈধ, এবং তারা যে গাজাকে আক্রমণ করেছে এটাকে আগ্রাসী বলেছে, এবং সেখানে অন্তর্বর্তীকালীন আদেশ হিসেবে অবিলম্বে সেখানে মানবিক সাহায্য করার কথা বলেছে, সেখানে হামলা বন্ধ করতে বলেছে, নারী এবং শিশুদেরকে রক্ষা করার কথা বলেছে, কিন্তু কোনো কিছুই করে নাই। পরবর্তীতে আরও কয়েকটি আদেশ কিন্তু ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস থেকে কিন্তু অলরেডি দেওয়া হয়েছে। কিন্তু যে কথা বলি যে ইসরায়েল তার যে এই আগ্রাসী ভূমিকা, এই আগ্রাসী ভূমিকার জন্য কিন্তু 4টি মূল বক্তব্য তারা উপস্থাপন করে যে কী কারণে তারা এই হামলাটি পরিচালনা করছে। তার মূল কথা তারা বলতে চায় মূলত হামাসকে তারা মনে করে একটা সন্ত্রাসী সংগঠন। হামাস ইতিপূর্বে ইসরায়েলের অভ্যন্তরে প্রবেশ করে বেশ কিছু ব্যক্তিকে জিম্মি করেছে। তাদের দাবি মোতাবেক সেই সময় 1200 জন ইসরায়েলিকে হত্যা করা হয়েছে, 200 ব্যক্তিকে জিম্মি করা হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন কাতারের সমঝোতার ভিত্তিতে বেশ কিছু জিম্মিকে ফেরত দেওয়া হয়েছে। তারা মনে করতে চায় ওই জিম্মিদেরকে উদ্ধার করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে হামাস মুক্ত একটা সন্ত্রাসী যে কর্মকাণ্ড পরিচালনা সেটা থেকে রক্ষা করতে হবে। প্লাস হচ্ছে তাদের দক্ষিণ ইসরায়েলে যে সমস্ত সেটেলার যারা আছে সে সমস্ত সেটেলার যারা নিশ্চিন্ত থাকতে পারে, যারা অলরেডি সেখানে বসবাস করছে, সেটা সুনিশ্চিত করার জন্য। আর বিপরীতক্রমে হামাসের যে এখানে একটু ঐতিহাসিকভাবে বুঝতে হবে, হামাস কিন্তু মূলত একটা রাজনৈতিক এবং একটা মিলিটারি সংগঠন। তারা মনে করে ইসরায়েলের এই সন্ত্রাসী আগ্রাসী ভূমিকার বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের বাইরে গাজাবাসী এবং এই প্যালেস্টাইনি ভূখণ্ডকে রক্ষা করা সম্ভব না। এটা তাদের, এবং সে কারণে এই যে দীর্ঘদিন পর্যন্ত মূল ভূখণ্ডে, প্যালেস্টাইন ভূখণ্ডে গাজার যে আক্রমণ এবং তাদের ইসরায়েলের লোকজনকে দিয়ে তাদেরকে বিতাড়িত করে সেখানে সেটেল করার যে প্রক্রিয়া, এটা তার বিরুদ্ধে তারা দীর্ঘদিন পর্যন্ত রাজনৈতিক এবং সামরিক কর্মসূচি চালাচ্ছে। কিন্তু এই যে হামাসের এই কার্যক্রমকে জায়েজ করার জন্য এভাবে হাজার হাজার মানুষকে, নারী এবং শিশুকে হত্যা করা, এটা কিন্তু কোনোভাবেই জাতিসংঘর
জেনোসাইড সনদ, আমি যেটা বললাম যে গণহত্যা সনদের পরিপন্থী, যার জন্য মামলা হয়েছে। সেকেন্ড হচ্ছে আপনাকে বলি, অতি সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে জাতিসংঘ একটা তথ্য দিয়ে বলেছে যে যেখানে ইসরায়েল যে সমস্ত আক্রমণগুলো চালিয়েছে, কমপক্ষে 36টা আক্রমণ হয়েছে, যে আক্রমণের শুধু শিকার হয়েছে নারী এবং শিশু। কোনো এবং হামাসের একটি সদস্য তাদের এই ক্যাজুয়ালিটির শিকার হয়নি। তার মানে কি, ইসরায়েল হামাসকে নির্মূল করার জন্য প্রকারান্তরে গাজার উপরে নারী এবং শিশুদেরকে এবং এই জাতিগোষ্ঠীকে ধ্বংস করার জন্য মানবতা বিরোধী অপরাধ করছে। আমি ফিরবো আপনার কাছে। প্রিন্সিপাল মুফতি রেজাউল হক, আপনার কাছে জানতে চাই, আমরা বলছিলাম যে মার্চ ফর গাজা হয়েছে ঢাকাতে, সেখানে লাখো মুসলিমের সমাগম হয়েছে। শুধুমাত্র মুসলিম না, আমরা বলছি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সমাগম এখানে হয়েছে। কিন্তু 57টি যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র রয়েছে, ওয়াইসির যে রাষ্ট্রগুলো রয়েছে, তাদের ভূমিকা আপনি এখানে কি দেখছেন? আরবের ভূমিকা এখানে কি দেখছেন? আলহামদুলিল্লাহ, আমাদের এই মার্চ ফর গাজা, এটা আমার মনে হয় স্মরণকালের সর্ববৃহৎ এবং সব দল মত এবং আপনি যারা বলছেন বর্ণ ভাষা নির্বিশেষে অনেক মানুষের সমাবেশ হয়েছে এখানে, সবাই এখানে একত্রতা ঘোষণা করেছে। এর মাধ্যমে গাজাবাসীর পক্ষে আমাদের সমবেদনা, আমাদের সমর্থন, ফিলিস্তিনের প্রতি আমাদের সমর্থন, ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি আমাদের সমর্থন, এটা যেমন ব্যক্ত হয়েছে, সাথে সাথে আমাদের দেশের যুবক, তরুণ এবং সার্বিকভাবে মুসলিম উম্মার মধ্যে একটা চেতনা, একটা জাগরণ তৈরি হয়েছে। এবং এখানে আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন যে দেশের বিভিন্ন ঘরানার ওলামায়ে কিরাম, মাশায়েখগণ সবাই এখানে একত্রিত হয়েছিলেন, কোনো ভেদাভেদ এখানে ছিল না। আপনারা জানেন যে গাজায়, সবাই জানে এটা, গাজায় যেই পরিমাণ বর্বর এবং নৃশংস হত্যাযজ্ঞ চলছে, আমাদের ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ভাই ইতিমধ্যে বলেছেন এবং তিনি প্রামাণিকভাবে বলেছেন যে সেখানে আসলেই জেনোসাইড হচ্ছে এবং সেটা বিশ্বের সবাই স্বীকার করে। কিন্তু আপনারা জানেন এই জায়নবাদী ইহুদিরা, এই পশ্চিমা বিশ্ব, আমেরিকা, এদেরকে যে জিনিসটা তারা বুঝিয়ে রাখছে যে এটা তাদের একটা প্রতিশ্রুত ভূখণ্ড, এখানে তাদের ধর্মগ্রন্থে শুধুমাত্র তাদের জন্য একটা নিজস্ব ভূখণ্ড হিসেবে সেখানে ব্যক্ত করা হয়েছে এবং সেইটা তারা দখল করা, সেটা তার প্রতিষ্ঠা করা। এবং আপনারা জানেন যে তাদের এই জায়নবাদীরা তাদের যে মানচিত্র, সেখানে কিন্তু একদম আমাদের পবিত্র ভূমি মদিনা পর্যন্ত তাদের একটা মানচিত্র তারা প্রকাশ করেছে এবং তারা চায় একটা বিশাল জায়নবাদী ইহুদি একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে, যেখানে আপনার যে ইসলামের, আমাদের ইসলামী যেমন ইয়েতে আছে, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে শেষ যুগে মসিহ ঈসা আসবেন, দাজ্জাল আসবে। তো এখন মসিহ, কোরআনেও আছে মসিহ, মানে হাদিসেও আছে মসিহ, আবার ইহুদিদের ধর্মগ্রন্থে মসির কথা আছে। একজন হলো মসিহে ভ্রান্ত বা আপনার যে দলাল মসিহ, আর একজন হলো মানে হকপন্থী মসিহ। এখন হকপন্থী মসিহ হযরত ঈসা আলাইহিস সালাম, যিনি হলো আমাদের এই নাসারা অর্থাৎ খ্রিস্ট ধর্মের নবী। আর একজন হলো বিভ্রান্ত এবং গুমরা মসিহ, সে হলো এসে মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করবে। এখন ইহুদিরা হযরত ঈসা আলাইহিস সালামকে তাদের শত্রু মনে করেছে এবং তারা তাদের বিশ্বাস অনুযায়ী তাদেরকে হত্যা করেছে। আসলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে উঠে নিয়েছেন, কোরআনে যেটা বলা হয়েছে। শেষ যুগে এই ইহুদিদের যে মসিহ অর্থাৎ দাজ্জাল আসবে, সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রতিশ্রুত মসিহ যিনি, সেই হযরত ঈসা আলাইহিস সালাম আসবে। কোরআন এবং হাদিসে যার কথা বলা হয়েছে, আমাদের পবিত্র কোরআন এবং হাদিসে যে কথাগুলো বলা রয়েছে, এখন তারিখে আলামত এই সেটার একটা ক্ষেত্র তৈরি হচ্ছে এবং সেটা দীর্ঘদিন পরে হলেও হবে, সেই ক্ষেত্রটাই মূলত তৈরি হচ্ছে। এখন এখানে দুইটা বিষয়, একটা হলো সারা বিশ্বের মুসলিম যে সাধারণ জনগোষ্ঠী, তারা কিন্তু এই গাজার বিষয়ে সচেতন। আপনি দেখছেন যে সারা বিশ্বের সকল দেশেই বড় বড় সমাবেশ হয়েছে, বড় বড় এই ধরনের মার্চ হয়েছে। কিন্তু বিষয় হলো আমাদের যে 57টা ইসলামী বা মুসলিম রাষ্ট্র রয়েছে, ইসলামী রাষ্ট্র বলা যায় না, মুসলিম রাষ্ট্র রয়েছে, এই মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে যারা দায়িত্বশীল রয়েছে, যারা রাজন্যবর্গ রয়েছে, যারা রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানের দায়িত্ব রয়েছে, তাদের ভূমিকাটা এখানে কি আসলে? আমরা আসলে এইখানে তাদের চরম আপনার দায়িত্বহীনতা এবং তাদের কি বলবো, মানে পশ্চিমা বিশ্বের প্রতি তাদের নত জানু যে নীতি, এটাকে আমরা দেখতে পাচ্ছি। আসলে পশ্চিমা বিশ্ব পুরো মুসলিম রাষ্ট্রগুলোকে এই গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা এবং ইত্যাদি নানান রকম দর্শন দিয়ে
পশ্চিমাদের দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছে, যার কারণে এই রাষ্ট্রপ্রধান তাদের রাষ্ট্রীয় ক্ষমতা, সরকারের মানে এই পদ পদবি ইত্যাদি রক্ষার জন্য তারা পশ্চিমাদের নির্লজ্জ আপনার নতজানু এই নীতি তারা অবলম্বন করছে। আজকে মুসলিম রাষ্ট্রপ্রধানরা সবাই যদি এক হয়ে একটা বাহিনী গঠন করে, সবাই একটা বাহিনী গঠন করেছে, মুসলিম বিশ্বের পাশ্চাত্যের উপর নির্ভরশীল কিনা এই বিষয়গুলো নিয়ে আমি ফিরবো আপনার কাছে। ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, আপনার কাছে জানতে চাই, এই যে আজ এত বড় একটা সমাবেশ হলো, গণজমায়েত হলো, এবং এর মধ্য দিয়ে বাংলাদেশ, এই বিক্ষোভের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের কোনো দিক আপনি দেখছেন কিনা? যদি আমি বলি, বিএনপির পক্ষ থেকে তাদের পূর্ণ সমর্থন রয়েছে, আমরা দেখেছি যে বিএনপির নেতারা সেখানে যোগদান করেছে, পাশাপাশি এনসিপি রয়েছে, অন্যান্য রাজনৈতিক দল রয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে। এখানে ইসলামিক যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা এখান থেকে কোনো ধরনের সুবিধা পেতে পারে কিনা? না, দেখেন, এই আজকের এই যে গাজার জন্য, মুসলমানদের জন্য আজকে মুসলিম প্রধান দেশে বাংলাদেশের মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এর মধ্যে আমি কোনো রাজনৈতিক বিষয় আনতে চাই না। আপনি খেয়াল করে দেখেন, গত পরশুদিন অর্থাৎ 10ই এপ্রিল 2025 বিএনপি তার রাজনৈতিক যে কোনো সমাবেশের চেয়ে গাজার জন্য একটা মার্চ ফর গাজা করেছে, এবং আমার কাছে মনে হয়েছে, আমি নিজেও অনেকগুলো প্রোগ্রামে দেখেছি, তাদের যে কোনো দলীয় কর্মসূচির থেকে কিন্তু গাজার প্রতি তাদের যে বড় ম্যাসিভ সমাবেশ সেটা ছিল। আজকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের আমি অসংখ্য নেতাকর্মীকে দেখেছি যারা জনশ্রুতের মাধ্যমে অংশগ্রহণ করেছে। আপনি যে সমস্ত রাজনৈতিক দলগুলোর কথা বলেন তারা সবাই বলেন। আজকের কর্মসূচিটা কিন্তু কোনো রাজনৈতিক ব্র্যাকেট বন্দি করা ঠিক হবে না, বরং বাংলাদেশের আজকের মানুষের আজকে মার্চ ফর গাজা, মার্চ ফর জাস্টিস, আমি মনে করি এটা হচ্ছে মানবতার পক্ষে বাংলাদেশের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। এখানে কিন্তু মুসলিম হিসেবে যদি চিন্তা করেন, আমি মনে করি সেটাও না, তার থেকে বড় কথা হচ্ছে আজকে মানবতা ভুলুণ্ঠিত। আজকে গাজায় শিশু হত্যা হচ্ছে, আজকে নারী শিশু হচ্ছে। আপনি জানেন যে ইন্টারন্যাশনাল রেড ক্রস তারা বলেছে গাজার যে টোটাল যে একটা ছোট্ট অংশ, তার কমপক্ষে 2 ভাগ এলাকা এখন পর্যন্ত মানুষ বসবাসের মধ্যে নেই। তার মানে পুরা গাজার যে মানুষ বসবাস করত তার এক অংশে, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ অংশে কিন্তু মানুষের এখন বসবাসের মতো উপযোগী জায়গা। এখানে আপনি দেখেন কোনো মেডিকেল হেল্প নাই, কোনো মানুষের নিত্য প্রয়োজনীয় খাবার নাই। তো এরকম একটা মানবতা বিরোধী অত্যাচারী যে শাসক গোষ্ঠী, সে যেই হোক না কেন পৃথিবীর যে কোনো প্রান্তে, সেই প্রান্তের কিন্তু মানুষের মৌলিক মানবিক মূল্যবোধ এবং চেতনা, মানুষ হিসেবে তার যে চেতনা, সেটা যে কোনো বিবেককে ছাড়া দিবে যদি এই ধরনের গণহত্যা, এই ধরনের মানবাধিকার লঙ্ঘন, এই ধরনের নৃশংসতা এবং একটা জাতিগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার জন্য এই ধরনের আগ্রাসী ইসরায়েলি আগ্রাসী। তাহলে আমি একটু প্রশ্ন যোগ করি, সেখানে জাতিসংঘ এবং বিশ্বের যে মানবাধিকার সংস্থাগুলো রয়েছে তারা নিশ্চুপ কেন? এখানে আপনাকে ঐতিহাসিকভাবে কতগুলো বিষয় মনে রাখতে হবে। আপনি একটু আগে আমাদের সহ আলোচককে প্রশ্ন করেছিলেন মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য কেন হয় না। আপনি কি জানেন 1948 সালে ইসরায়েল রাষ্ট্র গঠন করার পরে 15 মিনিটের মধ্যে প্রথম যে রাষ্ট্রটি, সেই রাষ্ট্রটি ইসরায়েলকে স্বীকৃতি দেয়, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র। আপনি কি জানেন যে মুসলিম প্রধানের 57 দেশের মধ্যে প্রথম মুসলিম দেশ যারা ইসরায়েলকে স্বীকৃতি দেয় সেই দেশটির নাম হচ্ছে মিশর। এটাকে ঐতিহাসিকভাবে। দ্বিতীয়ত আপনি খেয়াল করে দেখবেন যে বিগত 10 বছর আগে ওবামা প্রশাসনের আগে $38 বিলিয়ন ইসরায়েলকে দেওয়ার জন্য শুধু এককভাবে যুক্তরাষ্ট্র তাকে সহায়তা ঘোষণা করেছে। ট্রাম্প প্রশাসন 3.8 বিলিয়নের জায়গায় প্রায় 4 বিলিয়ন করেছে। তার 50% টাকা হচ্ছে তথাকথিত তাদের ডিফেন্স, তাদের সামরিক এবং বাহিনীকে নিজের নিরাপত্তার স্বার্থে। তার মানে, এবং আজকে ইসরায়েলের এই যে সন্ত্রাসী এবং এই যে আগ্রাসী কর্মকাণ্ড, এই যে গণহত্যা, তার স্পন্সর কিন্তু এই পশ্চিমা দেশগুলো। আমি একটা নাম বলতে চাই, যেমন আমাদের যুক্তরাষ্ট্রের পরে আছে যুক্তরাজ্য, জার্মানি, যারা, এবং এমনকি আমাদের প্রতিবেশী দেশ ভারত তাদেরকে সাপোর্ট করে। মানে আমি বলছি এই যে, তাহলে এখন শুধুমাত্র ইসরায়েলের একক কর্তৃত্বে কিন্তু এর এত বড় একটা গণহত্যা চালানোর সুযোগ ছিল না। সুতরাং বিশ্বের অন্যতম পরাক্রমশালী যারা, অনেকগুলো দেশের কথা বলেন, আমি একটু যদি পার্টিকুলারলি জানতে চাই সৌদি আরব কি করছে, মুসলিম বিশ্ব কি করছে? এখানেই আপনাকে বলি, এই ক্ষেত্রে বুঝতে গেলে আমার এই স্বল্প আলোচনার মধ্যে হয়তো জিওপলিটিক্যাল ইস্যুটা আমি তুলে আনতে পারবো না, তবে এতটুকু আমি বলতে পারি যে দেখেন, গাজার, ধরে নেন গাজার কোনো মুসলমান নেই, ধরে নেন তারা মুসলিম না, ধরে নেন তারা কোনো শিশু না, কোনো পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো ব্যক্তির প্রতি এই ধরনের গণহত্যা পরিচালনা করলে স্বাধীন বিবেকবাদ সম্পন্ন মানুষের তার বিবেক থেকেই তার পক্ষে জানানো উচিত। যেমন আজকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আজকে এখান থেকে কোনো তার ভয়েসটা কেন দিচ্ছে, এই সহমর্মিতা, এই একাত্মবোধের মাধ্যমে, সো দ্যাট
ওই সমস্ত দেশ যাদেরকে ইন্ডিকেট করছেন তাদের কানে পানি যায় যে তোমার এখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এখানে শিশু হত্যা হচ্ছে, গণহত্যা হচ্ছে, একটা জাতিগোষ্ঠীকে নিশ্চিহ্ন করা হচ্ছে। মানুষের প্রত্যাশা জায়গাটা হচ্ছে যেহেতু গাজায় বসবাসকারী মানুষজন মুসলমান, সুতরাং মুসলিম রাষ্ট্রপ্রধানগুলোর দায়িত্ব কিন্তু অনেক বেশি। এখানে একটা ছোট্ট কথা বলতে চাই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যখন ছিলেন তখন কিন্তু ওআইসিকে অ্যাক্টিভেট করেছিলেন, এবং তখন আমার মনে আছে যে ইয়াসির আরাফাত তখন পিএলও প্রধান, তাকেও কিন্তু এনেছিলেন। তার মানে কি, সো দ্যাট এই আমাদের জাতিসত্তা হিসেবে গাজা এবং প্যালেস্টাইনি ভূখণ্ড এবং তাদের যে অধিকার, সেই অধিকারের সমর্থনে একজন মুসলিম প্রধান দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে আন্তর্জাতিক বাজারে এর একটা ডিপ্লোম্যাটিক ভ্যালু আছে। এই ডিপ্লোম্যাটিক ভ্যালুটাকে তিনি প্রয়োগ করতে চেয়েছেন, সো দ্যাট সমস্ত বিশ্ব মনে করে যে না, প্যালেস্টাইনের এখনকার যে পরিস্থিতি, সেখানে গাজার যে পরিস্থিতি, তাতে মনে হচ্ছে তারা খুব দিশেহারা, তাদের কোনো তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। আমি মনে করি আজকে বাংলাদেশের যে সমাবেশ এবং যে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি, 10 তারিখে বিএনপির যে সমাবেশ এবং গত শুক্রবারে মসজিদের প্রতি স্বতঃস্ফূর্ত মানুষের যে তাদের প্রতি যে সমর্থন, এই সমর্থনের বার্তাটা এই মুসলিম দেশগুলো শুধুমাত্র না, সমস্ত বিশ্বের প্রত্যেকটা দেশের স্বাধীন বিবেককে নাড়া দিবে, এবং তারা অবশ্যই এই ইসরায়েলি আগ্রাসন বন্ধের জন্য সক্রিয় ভূমিকা পালন করবে বলে বিশ্বাস করি। আমাদেরও সেটি প্রত্যাশা। ফিরবো আপনার কাছে, প্রিন্সিপাল মুফতি রেজাউল হক, আপনার কাছে জানতে চাই, আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করছিলাম, সেখানে জাতিসংঘের নীরব ভূমিকা নিয়েও কথা হচ্ছিল। জাতিসংঘ মুসলিমদের ব্যাপারে কি সোচ্চার নয়? এটি কি মুসলিম সেই জন্য হচ্ছে পাশ্চাত্যের উপর নির্ভরশীলতার কারণেই কি জাতিসংঘ কোনো কথা বলছে না, না কি মনে করেন? হ্যাঁ, এই কথাই তো আমি বলতেছিলাম যে আসলে জাতিসংঘ এই ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার শুরু থেকে আজ পর্যন্ত সবসময় ইসরায়েল রাষ্ট্রের সমর্থনে তার সমস্ত শক্তি, সমস্ত শ্রম, সমস্ত সমর্থন ব্যক্ত করেছে। আজ পর্যন্ত ফিলিস্তিনের এই নির্যাতিত নিষ্পেষিত জনগণের পক্ষে তাদের কোনো পদক্ষেপ নেই। তারা শুধু বসে বসে সিদ্ধান্ত দেয়, আর ইসরায়েল সমস্ত সিদ্ধান্তকে একেবারে মানে উড়িয়ে দিয়ে তারা তাদের সেই দখলদারিত্ব, তাদের সেই গণহত্যা তারা নিয়মিত চালিয়ে যাচ্ছে। জাতিসংঘ কি করছে? চুপ করে বসে আছে। তারা তো কোনো বিশেষ কোনো ভূমিকা সেখানে রাখতেছে না। একটা জনগোষ্ঠী এত মানে সারা বিশ্বের মানুষের সামনে, আজকে তো সব মিডিয়া এটা প্রচার হচ্ছে, সারা বিশ্বের মানুষের সামনে একটা জনগোষ্ঠীকে, বেসামরিক নারী শিশুকে হত্যা করা হচ্ছে, লক্ষ লক্ষ জনগোষ্ঠী মানে তাদেরকে একেবারে বাচ্চুচ্যুত করা হয়েছে, বসতি থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় তারা শরণার্থী হিসেবে আছে, সব কিছু সবার সামনে। কিন্তু কই জাতিসংঘের কার্যকর কোনো ভূমিকা কই? আমরা তো কোনো ভূমিকা দেখি না, কার্যকরী কোনো ভূমিকা সেখানে নেই। আজ আরব লীগ আছে, ওআইসি আছে, তাদের আসলে কার্যকর কোনো ভূমিকা আপনি দেখতে পাচ্ছেন না। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই যে লাখো লাখো জনতার উপস্থিতিতে বলা হলো যে আমরা গাজাবাসীর পাশে আছি। পাশাপাশি যদি পশ্চিমা বিশ্বের কথা আবার একটু বলি, তারা সবসময় বলে যে এখানে এক ধরনের সন্ত্রাসবাদ, জঙ্গিবাদের উত্থান হতে পারে। এই যে লাখো লাখো জনতার এই ধরনের সমাবেশ, এরকম কোনো পরিস্থিতি দেখতে পান কিনা? আমি মনে করি যদি মুসলিম রাষ্ট্রপ্রধানরা এখনো যদি সচেতন না হন, তারা যদি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে ব্যর্থ হন, আজকে তো একটা আমাদের বাংলাদেশে একটা সুন্দর সময় এসেছে। আমাদের এখানে এখন প্রধান যে মুসলিম যে কোনো এই ধরনের প্রোগ্রাম হলেই তার সঙ্গেই বলা হয় যে এক ধরনের সন্ত্রাসবাদের উত্থানের কথা চলে আসে, জঙ্গিবাদের কথা চলে আসে। এই কথাগুলো কেন আসে এবং এর কোনো সম্ভাবনা আছে কিনা বাংলাদেশে? জঙ্গিবাদ তো একটা গালি আসলে। জঙ্গিবাদ তো আজকে দেখেন হামাসের কথা বলেছে জঙ্গি সংগঠন তারা বলে, তো এটা সঙ্গে মানে এরা আছে স্বাধীনতাকামী, এরা নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়িয়েছে, তারা তাদের নিজস্ব ভূমিতে তারা থাকতে চায়। এই জন্য তারা যদি সশস্ত্র স্বাধিকার আন্দোলনকে যদি এখন সন্ত্রাসবাদ বলা হয়, তাহলে এটা তো হাস্যকর বিষয়। আজকে এখানে যে শান্তিপূর্ণ আজকে যে সমাবেশটা যে আমাদের এখানে যে মার্চ ফর গাজা হয়েছে, এত শান্তিপূর্ণ একটা অনুষ্ঠানকে যদি মানে জঙ্গিবাদ বলা হয়, তাহলে আমি মনে করি প্রত্যেকটা মুসলমান আমরা জঙ্গি হতে চাই। এই পরিচয় আমাদের সবার পরিচয় জঙ্গি হওয়া উচিত। আজকে একমাত্র সমাধান এখানে সশস্ত্র বিপ্লব, এখানে সমস্ত মুসলমানকে এখানে সশস্ত্র মানে প্রতিরোধ গড়ে তোলাই একমাত্র ফিলিস্তিন সমস্যার সমাধান। সেটা কিভাবে হতে পারে? দুই রকম হতে পারে। যদি আজকে যদি আমাদের মুসলিম রাষ্ট্রপ্রধানরা এই ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা পালন না করেন, তাহলে সাধারণ জনগণ কোনো না কোনো উপায়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাহায্য নিয়ে সেখানে হয়তো তারাও এক সময় দাঁড়িয়ে যাবে, এবং যাচ্ছেও। আস্তে আস্তে একটা সময় এরকম হবে। আপনারা দেখছেন আফগানিস্তানে যখন আক্রমণ হয়েছে, রাশিয়ার পক্ষ থেকে আক্রমণ হয়েছে, সেখানে সাধারণ মুসলমান, সাধারণ জনগণ তারা সবাই প্রতিরোধ গড়ে তুলেছে, সারা বিশ্বের মানুষ তাদেরকে সন্ত্রাস বলেছে।
আবার আমেরিকা সেখানে আক্রমণ করেছে, সাধারণ সমস্ত আফগানিরা যখন সেখানে প্রতিরোধ গড়ে তুলেছে তাদেরকে সন্ত্রাসী বলেছে। আসলে কি তারা সন্ত্রাসী? নিজের ভূখণ্ডের স্বাধীনতা রক্ষার জন্য তারা যখন প্রতিরোধ গড়ে তুলেছে তাদেরকে সন্ত্রাসী বলা হচ্ছে। আমাদেরও সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রপ্রধানরা যদি দায়িত্বশীল না হন তাহলে তারা কিন্তু এটাকে মানে একটা সময় কোনোভাবেই তারা মানে ইয়ে করে রাখতে পারবে না। আজকে প্রতিবাদ সমাবেশ হয়েছে, মুসলিমদেরকে থামিয়ে রাখতে পারবে না। এবং আরেকটা বিষয় আমি এখানে বলতে চাই, আমাদের যেটা বলতেছিলাম, আমাদের এখন একটা সময় এসেছে, আমাদের দেশ পরিচালনার দায়িত্বে আছেন নোবেল লরিয়েট আমাদের যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। তো উনি তো একটা বৈশ্বিকভাবে স্বীকৃত একজন সর্বমান্য ব্যক্তি। উনি কিন্তু দেখেন আমাদের দেশে ওনার আমন্ত্রণে জাতিসংঘের মহাসচিব এসেছেন, ওনার একটা ফোনে আমাদের যে শুল্ক যেটা আরোপ করা হয়েছিল সেটা প্রত্যাহার করে নিয়েছেন। তো এই যে ওনার একটা বৈশ্বিক স্বীকৃতি এবং বৈশ্বিক যে ওনার গ্রহণযোগ্যতা, এইটাকে কাজে লাগিয়ে উনি কিন্তু এখন সারা বিশ্বের এই মুসলমানদের যে একটা দাবি, মুসলমানদের যে একটা মানে আপনার সবার যে একটা অন্তরের দাবি যে ফিলিস্তিনের সমস্যার সমাধান, এখানে তিনি কিন্তু ভূমিকা রাখতে পারেন। জি, আমি ফিরবো ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, আপনার কাছে জানতে চাই, অনেকগুলো প্রসঙ্গ এসেছে, সেখানে যদি আমি বিশেষত বলি যে এই যে লাখো জনতা আজকে সোহরাওয়ার্দী উদ্যানে একত্রিত হলো, এর মাধ্যমে বিশ্ববাসীকে একটা মেসেজ দেয়া হলো, বিশেষ করে আমরা গাজার পাশে আছি এরকম, এই কণ্ঠস্বর কি আন্তর্জাতিক মহলে আসলে কতটা পৌঁছায়, এর ইম্প্যাক্ট কতটুকু? হ্যাঁ, পৌঁছায়। এটা আপনি এটা বাস্তব কথা হচ্ছে যে এটা তো পৃথিবীর উন্নত দেশগুলো যারা দাবি করে তারা কিন্তু প্রত্যেকে এই যে আন্তর্জাতিক যে সমস্ত সনদ কনভেনশন তার কিন্তু সিগনেটারি। আপনি খেয়াল করে দেখবেন কিছুদিন আগে কিন্তু ইসরায়েলের যে নেতানিয়াহু তিনি যুক্তরাষ্ট্রে গত সোমবারে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন। কিন্তু স্টেট কিন্তু ইসরায়েল থেকে ফ্লাই করতে পারেননি টু দি ইউএসএ। তাকে কিন্তু এমনগুলো দেশগুলো অ্যাভয়েড করতে হয়েছে যে সমস্ত, কারণ তার বিরুদ্ধে কিন্তু আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। সুতরাং এর যে ইম্প্যাক্ট নাই তা নাই। আমি যেখানে মনে করি যে আমাদের সমালোচক প্রফেসর প্রিন্সিপাল সাহেব যে কথাটি বললেন সেটা আমরা এখান থেকে যেটি করতে পারি সেটা হচ্ছে যে মূল আমার যতটুকু মনে হয় যেটা এখানে মূল ভূমিকা পালন করতে পারে মুসলিম দেশগুলো। তার মধ্যে মেইন স্টেক হোল্ডার হতে পারে সৌদি আরবিয়া, হতে পারে টার্কি, হতে পারে ইরান। কেন হতে পারে আমি আপনাকে খেয়াল করে দেখি, এবং মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে মিশর। এটা এই কারণে যে দেখেন জিওপলিটিক্যাল নানা রকম প্যারামিটার থাকে, না কেউ কারো পক্ষে হিসেব করে, কারো বিপক্ষে হিসেব করে। সুতরাং বর্তমান এই বাস্তববাদী দুনিয়াতে আপনি একেবারেই সব কিছুকে উপেক্ষা করে করতে পারবেন না। সুতরাং আপনাকে খেয়াল করতে হবে ইসরায়েলকে যে সমস্ত দেশগুলো সমর্থন দেয়, যে কারণে সমর্থন দেয়, এবং তার সঙ্গে আপনার যে বিজনেস রিলেশন, মিলিটারি টাই, ডিপ্লোম্যাটিক টাই, আপনাকে ওই সমস্ত বিষয়গুলো ব্যবহার করতে হবে। আমি একটু একটা প্রশ্ন যোগ করি, আমরা বাংলাদেশে বিভিন্ন সময় শুনি যে আমরা ইসরায়েলি পণ্য বর্জন করব। এটি আসলে ইসরায়েলি পণ্য এভাবে সরাসরি বর্জন করা যায় কিনা? ইসরায়েলি তো অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে, পাশাপাশি অনেক সময় স্থাপনা ধ্বংসের বিষয় আমরা দেখি। ইসরায়েলি পণ্য ব্যবহার করা এটা একটা সেন্টিমেন্টাল ইস্যু, কিন্তু আবার ইসরায়েলি পণ্য ব্যবহার করতে গিয়ে যেন আবার কোন স্থাপনা ভাঙচুর, লুটপাট এগুলো না হয়, অতি সম্প্রতি আমরা যেটা দেখেছি, আমি সেটা মনে করি না। মনে করি এই কনফ্লিক্টের একমাত্র সমাধান হচ্ছে মুসলিম দেশগুলো যেমন আরব লীগকে অ্যাক্টিভেট করতে পারে, ওয়াইসিকে অ্যাক্টিভেট করতে। আমি বললাম যে এখনো পর্যন্ত বিশ্ব রাজনীতিতে যে সমস্ত মুসলিম দেশগুলোর ভূমিকা আছে, যাদের কারণে নানাভাবে পশ্চিমা বিশ্ব নানাভাবে ধরা খেয়ে আছে, ধরা খেয়ে শব্দটাই বললাম, তাদের উচিত তাদের এই মানবতাবোধকে জাগ্রত করা যে একটা জাতিগোষ্ঠীকে আপনি নিশ্চিহ্ন করতে পারেন না। এটা হচ্ছে পৃথিবীতে যতগুলো মানবাধিকার লঙ্ঘনের অন্যতম মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কোন একটা জাতিগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার জন্য সামরিক অভিযান পরিচালনা করা, যেটি বর্তমানে গাজায় পরিচালনা করা হচ্ছে। এবং আপনাকে আমি সময় নিচ্ছি। প্রিয় দর্শক, ইউসিবি টু দা পয়েন্টে আমরা আছি অনলাইনে, ফেসবুকে এবং ইউটিউবে। আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই আয়োজনটি উপভোগ করতে পারেন।